ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা সেমিস্টার 5-এর স্টুডেন্টস আছো আন্ডার ক্যালকাটা ইউনিভার্সিটি এবং তোমরা জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সাবজেক্টে অনার্স করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যেমনটা জানো যে তোমাদের 5th সেমিস্টারে টোটাল 4টে অনার্স পেপার পড়তে হবে, DSCC 9, 10, 11, 12। তো 4টের মধ্যে থেকে একটি পেপারের অলরেডি আমি বলা চলে DSCC 9 পেপারের একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স আমি ডিসকাস করেছি একটি ভিডিওতে, যেটা তোমরা উপরের আই বাটনে ক্লিক করলে পেয়ে যাবে। আজকে তোমাদের যে DSCC 12 পেপার আছে সেটারই একটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে আমি আলোচনা করব, যেটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। তাই অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের বন্ধু যারা আছে তাদেরকে অবশ্যই কী করো, ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখো তোমাদের কি সিলেবাসটা কী আছে, সিলেবাস নিয়ে আমি অলরেডি আগে একটা ডিটেলসে ডিসকাশন করেছিলাম একটি ভিডিওতে, যেটাতে আমি 4টে সাবজেক্টের টোটাল সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো চাইলে তোমরা সেটাও দেখতে পারো। তো সিলেবাসের টপিক হচ্ছে তোমাদের কি, ফিল্ম স্টাডিজ। তো দেখো এটা অত্যন্ত সহজ একটা সাবজেক্ট, তোমাদের সিলেবাস অত্যন্ত সহজ। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়াশোনা করেছো তারা তো অলরেডি বেশিরভাগ টপিকই এই DSCC 12-এ যেটা আছে সেটা ক্লাস 12 বা 10 থেকে 12-এর মধ্যে পড়ে নিয়েছো, ঠিক আছে? তো সেটাকেই একটু ডিটেলসে এখন পড়তে হবে। তো দেখো তোমাদের পেপার কোড কি, পেপার কোড আমি যেমনটা বললাম যে DSCC 12। দেখো প্রথম প্রশ্নটা কি, মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন আমি ডিসকাস করব সেটা হচ্ছে কি, ভারতীয় চলচ্চিত্রের ক্রমবিকাশ আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য। আমি স্টার দিয়ে দিলাম, ঠিক আছে, VVVI, ঠিক আছে, অর্থাৎ ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য, অর্থাৎ 2025-এর এক্সামের জন্য। তো এটা অলরেডি 2021-এও এই প্রশ্নটা এসছে। তো দেখো উত্তরটা আমি আলোচনা করছি। প্রথমে কি, দেখো ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস শুধু শিল্প বা বিনোদন নয়, বরং এটি ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত দলিল। চলচ্চিত্র আজ ভারতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অর্থাৎ কি, চলচ্চিত্র বা সিনেমা ছাড়া মানুষ কি করতে পারে না এখন, দুটো জিনিসকে আলাদা করা যায় না, ঠিক আছে? দেখো সমাজের আনন্দ, বেদনা, সংগ্রাম, প্রেম ও প্রতিরোধ সব কিছুর প্রতিফলন ঘটে ভারতীয় সিনেমার কাহিনীতে। অর্থাৎ সিনেমার মাধ্যমে বিভিন্ন কাহিনীতে কি করা হয়েছে আজ পর্যন্ত, বিভিন্ন সমাজের কোনো তোমার যে কুপ্রথা হয়ে এসছে সেগুলো নিয়ে তোমার হয়ে এসছে, বিভিন্ন কুসংস্কার নিয়ে বিভিন্ন সিনেমা হয়ে এসছে, বিভিন্ন রাজনৈতিক প্রোপাগান্ডা নিয়ে তোমাদের সিনেমা হয়ে এসছে, ঠিক আছে? দেখো কিন্তু এই অবস্থানে পৌঁছতে ভারতীয় চলচ্চিত্রকে অতিক্রম করতে হয়েছে এক দীর্ঘ বিকাশ যাত্রা। অর্থাৎ এটা একদিনে বা এক বছরের মধ্যে এই বিকাশটা ঘটেনি, এটা শুরু হয়েছে কি অনেক বছর আগে থেকে ধীরে 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 করে এটা পরিবর্তন হয়েছে, এটা আমূল পরিবর্তন হয়নি। যা শুরু হয়েছিল কবে, বিংশ শতকের গোড়ার দিকে, এবং আজ তা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম বৃহৎ শিল্পে পরিণত হয়েছে। এক একটা সিনেমা এখন দেখবে কি 1000 কোটি, 2000 কোটি, 5000 কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে, ঠিক আছে? এটা একদিনে হয়নি। দেখো ভারতীয় চলচ্চিত্রের সূচনা কবে ঘটেছিল, এটা হচ্ছে 1913 সালে। এই প্রশ্নটা তোমাদের শর্ট কোশ্চেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ 2 মার্কসে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে ভারতীয় চলচ্চিত্রের সূচনা কোন সিনেমার মাধ্যমে হয়েছিল বা কত সালে হয়েছিল, ঠিক আছে? যদি কত সালে বলে তাহলে 1913 লিখে আসবে, আর যদি বলে কোন সিনেমার মাধ্যমে সেটা লিখবে কি, দাদা সাহেব ফালকে পরিচালিত রাজা হরিশ্চন্দ্র ছবির মাধ্যমে, যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নীরব চলচ্চিত্র। নীরব চলচ্চিত্র অর্থাৎ সেখানে কোনো ধরনের ডায়লগ, কোনো ধরনের টকিং ইত্যাদি ছিল না, ঠিক আছে? সেখানে জাস্ট বিভিন্ন ব্যঙ্গের মাধ্যমে তোমার কি করা হয়েছিল, ভাবনাকে বোঝানো হয়েছিল, ঠিক আছে? ঠিক যেমন চার্লি চ্যাপলিন তোমরা দেখে এসছো, ঠিক আছে? এটিকে ভারতের চলচ্চিত্রের জন্মের দিন বলা হয়। এই সময় ইউরোপ ও আমেরিকার চলচ্চিত্রের প্রযুক্তি নতুন হলেও ভারতীয় তার দ্রুত জনপ্রিয়তা লাভ করে। নীরব যুগে বা সাইলেন্ট এরা অর্থাৎ যুগ, ঠিক আছে, তে চলচ্চিত্রে সংলাপ ছিল না, অর্থাৎ কোনো ধরনের ডায়লগ ছিল না, শুধু চিত্র, ভাষা ও সঙ্গীতের মাধ্যমে কাহিনী প্রকাশ করা হতো। অভিনেতারা মুখের অভিব্যক্তি, শরীরী ভাষা ও নাটকীয় অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে আবেগ পৌঁছে দিতেন। এই সময়কাল বেশিরভাগ চলচ্চিত্র ছিল পৌরাণিক কাহিনী বা ধর্মীয় গল্পভিত্তিক, অর্থাৎ
পুরানো সময়ে যে সমস্ত সিনেমাগুলো প্রথম মানে চালানো হয়েছিল, রাজা হরিশ্চন্দ্র থেকে শুরু করে আরও যে সমস্ত হয়েছে, সেগুলো কি পৌরাণিক কাহিনী বা ধর্মভিত্তিক কোনো কাহিনী, ঠিক আছে, সেগুলো নিয়েই কী করা হতো, যেমন তোমার সেগুলো নিয়েই মানে ছবি আকারে করা হতো, যেমন তোমার রামায়ণ, মহাভারত। এখনও এগুলোর বিভিন্ন ধরনের টেলিকাস্ট হয়, যেগুলো মানে অনেক অত্যাধুনিক ভিএফএক্স ব্যবহার করা হয় এগুলোতে, ঠিক আছে, কিন্তু তখন এইগুলো অপশান ছিল না। পরবর্তী দেখো, যেমন রামায়ণ, মহাভারত ও পুরাণের চরিত্রদের জীবনী। নারীদের চরিত্রে পুরুষ অভিনেতারা অভিনয় করতেন। কেন পুরুষ অভিনেতারা অভিনয় করতেন? কারণ সেই যুগে অর্থাৎ 1913 সালে তখনও পর্যন্ত নারীদের অভিনয়ের সুযোগ বা অভিনয় করার জন্য কি হতো, গ্রহণযোগ্য ছিল না সমাজে, ঠিক আছে, কারণ তখন সমাজে নারীদের চলচ্চিত্রে অভিনয় করা গ্রহণযোগ্য ছিল না। দাদাসাহেব ফালকের পরে বাবুরাও, পেন্টেলকার, চেতরাম শর্মা প্রমুখ এই যুগে উল্লেখযোগ্য কাজ করেন। তারপর দেখো, 1931 সালে ভারতীয় চলচ্চিত্রে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটে। এই বছর আরদেশির ইরানি নির্মাণ করেন আলোমারা। আরদেশির ইরানি এটা হচ্ছে এই প্রডিউসার বা ডাইরেক্টরের নাম, ঠিক আছে। তোমার হচ্ছে আলোমারা যে সিনেমাটা করা হয়েছিল, এটা হচ্ছে ভারতের প্রথম সবাক চলচ্চিত্র। এটাও তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যে ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি। এটা অলরেডি 2021 বা 2021 বা 2022 এসেছিল, ঠিক আছে, শর্ট কোয়েশ্চেন্সে, যে প্রথম স্বদেশী এই সবাক সিনেমার নাম কি, সেটা কি লিখতে হবে, যে আরদেশির ইরানি পরিচালিত আলম আরা, সিনেমার নাম কি, আলম আরা, যা ছিল ভারতের প্রথম টকিজ বা শব্দযুক্ত চলচ্চিত্র বা সবাক চলচ্চিত্র, ঠিক আছে। এই ছবির মাধ্যমে চলচ্চিত্রের প্রথম সংলাপ ও গান ব্যবহারের সূচনা হয়। এই মুহূর্ত থেকে ভারতীয় চলচ্চিত্রের স্বরূপ সম্পূর্ণ বদলে যায়। দর্শকরা প্রথমবার পর্দায় অভিনেতাদের কথা বলতে শুনলেন, গান গাইতে দেখলেন ইত্যাদি। এই যুগে জন্ম নিল ভারতীয় সিনেমার এক বিশেষ বৈশিষ্ট্য, সঙ্গীত নির্ভর চলচ্চিত্র বা মিউজিক্যাল ফিল্ম। ভারতীয় সমাজে সঙ্গীতের গভীর প্রভাব থাকায় এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে বা অর্জন করে। এই সময় কলকাতার নিউ থিয়েটার্স, বোম্বে টকিজ ও প্রভাত স্টুডিও চলচ্চিত্র নির্মাণের নেতৃত্ব দেন। পিসি বড়ুয়ার দেবদাস 1935 সাল এবং অচ্যুত কন্যা ছবিগুলি এই সময়ের সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হয়ে ওঠে। স্বাধীনতার প্রাককালে, ঠিক আছে, অ্যাকচুয়ালি বানানটা একটু এটা লিখলেও হয়, কিন্তু এটা আরও ভালোভাবে লিখতে গেলে এটা কি করতে হয়, প্রাককাল, সরি, প্রাককাল এইভাবে লিখলেও চলে তোমাদের, ঠিক আছে। প্রাককাল অর্থাৎ কি, স্বাধীনতার প্রাককাল অর্থাৎ স্বাধীনতার আগের কাল ও তার পরবর্তী সময়, অর্থাৎ কোনটা দেখো 1940-এর শেষ থেকে শুরু করে 1950-এর দশক। ভারতীয় চলচ্চিত্রে এক নতুন ধারা দেখা দেয়। দেশ স্বাধীন হওয়ার পর জাতীয়তাবাদ, সামাজিক বৈষম্য, দারিদ্রতা, শ্রমজীবী মানুষের জীবন, এসব বিষয়ে চলচ্চিত্র গুরুত্ব পেতে থাকে। আর এখন কি গুরুত্ব পেতে থাকে, যত সমস্ত প্রোপাগান্ডামূলক, ঠিক আছে। এখন সিনেমা হচ্ছে তেজু মাহেল, ফ্লপ যাবে একদম সিনেমাটা। চলচ্চিত্র তখন কেবল বিনোদনের নয়, সমাজ চিন্তা ও জাতীয় চেতনারও বাহক হয়ে ওঠে। রাজ কাপুরের আওয়ারা ও শ্রী 420, বিমল রায়ের 2 বিঘা জমিন, মধুমতি, গুরুদত্তের পেশা এবং মৃণাল সেন ও ঋত্বিক ঘটকের চলচ্চিত্রগুলি সমাজ বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে ওঠে। এই সময় বিশ্ব দরবারে ভারতীয় চলচ্চিত্রের মর্যাদা প্রতিষ্ঠিত হয়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একাধিক পুরস্কার পেয়ে ভারতীয় সিনেমাকে বৈশ্বিক মানচিত্রে স্থান দেয়। এই যে পথের পাঁচালী, যারা সিনেমাটা এখনও পর্যন্ত দেখোনি, হয় তোমরা গল্পটা একবার পড়বে, না হলে একবার তোমরা অবশ্যই করে সিনেমাটা দেখবে, ঠিক আছে। এটা আমি রিকোয়েস্ট করলাম সবাইকে, অবশ্যই তোমরা দেখবে, ঠিক আছে। অত্যন্ত সুন্দর একটি গল্প বা সিনেমা, ঠিক আছে। এতে তোমরা 2 ভাই বোনের কাহিনী দেখতে পাবে, ঠিক আছে। জাস্ট মানে পড়তে পড়তে এটার মধ্যে পুরো একদম মনে হবে তুমিই একটা এর ক্যারেক্টার, বোঝা গেল, তুমি যেন সামনে থেকে দেখছো জিনিসগুলো। তো 2 ভাই বোনের নাম হচ্ছে, একটা হচ্ছে অপু আর তার দিদির নাম হচ্ছে দুর্গা, ঠিক আছে। হ্যাঁ, এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা পড়াশোনা করেছো ক্লাস 8-এ তোমরা এই পথের পাঁচালী গল্পটা পড়েছো।
1950 থেকে 1970 পর্যন্ত সময়কে ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয়। এটাও তোমাদের শর্ট কোশ্চেন্সের জন্য ইম্পর্টেন্ট যে ভারতের স্বর্ণযুগ কোন সময়কে বলা হয়, দেখতে হবে কি 1950 থেকে 1970 পর্যন্ত সময়কালকে। এই সময় চলচ্চিত্রের কাহিনী, সঙ্গীত, অভিনয়, চিত্রগ্রহণ, সম্পাদনা সব ক্ষেত্রেই উৎকর্ষ সাধন হয়। সামাজিক বাস্তবতা, মানবিক সম্পর্ক, প্রেম, শ্রেণী বৈষম্য, গ্রামীণ জীবন এই সব বিষয় চলচ্চিত্রে ফুটে ওঠে। রাজ কাপুর, গুরু দত্ত, বিমল রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায় প্রমুখ এই যুগের পথপ্রদর্শক পরিচালক। পরিচালকের ইংরাজি কি? ডাইরেক্টর। এই সময় বাংলা চলচ্চিত্রেও এক নবযুগের সূচনা ঘটে। উত্তম কুমার ও সুচিত্রা সেন এই যুগের সর্বাধিক জনপ্রিয় জুটি হিসেবে খ্যাতি অর্জন করেন। তাদের অভিনীত হারানো সুর, সপ্তপদী, চাওয়া পাওয়া, সাগরিকা, 7 নম্বর কাব্য প্রভৃতি চলচ্চিত্র বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে। উত্তম সুচিত্রা যুগে রোম্যান্স, মানবিকতা ও সঙ্গীতের এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। উত্তম কুমারের সহজাত অভিনয় শৈলী ও সুচিত্রা সেনের সৌন্দর্য ও সংবেদনশীলতার মিশ্রণ বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। একই সঙ্গে তরুণ মজুমদার, অজয় কর, অর্ধেন্দু মুখার্জি প্রমুখ পরিচালক এই সময় বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেন। বোঝা গেল? 1970-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার প্রতিফলন দেখা যায়। শহরে বেকারত্ব, দুর্নীতি, শ্রেণী সংঘর্ষ এই বিষয়গুলি সিনেমার কেন্দ্রে আসে। এই সময় জন্ম নেয় অ্যাংরি ইয়াংম্যান চরিত্র, যার প্রতীক হিসাবে কে ছিলেন? অমিতাভ বচ্চন। জঞ্জির, দিওয়ার, শোলে ইত্যাদি ছবি সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদের প্রতিফলন ঘটে। একই সঙ্গে এই সময়ের সমান্তরাল বা আর্ট ফিল্ম আন্দোলনের উত্থান ঘটে, যেখানে শ্যাম বেনেগল, গোবিন্দ নিহালনি, মৃণাল সেন প্রমুখ বাস্তবধর্মী ও সমাজধর্মী চলচ্চিত্র নির্মাণ করেন। তারপর কি 1980 ও 90 দশকে চলচ্চিত্র ক্রমে বাণিজ্যিক দিকে আরও বড় শিল্পে পরিণত হয়। রঙিন চলচ্চিত্র, উন্নত ক্যামেরা প্রযুক্তি, নতুন প্রজন্মের তারকা সব মিলিয়ে বলিউড হয়ে ওঠে এক বিশাল শিল্প। এই সময় হাম আপকে হে কৌন, দিওয়ানা, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে প্রভৃতি চলচ্চিত্র ভারতীয় দর্শকের রুচিকে পরিবর্তন করে। প্রেম, পরিবার, সঙ্গীত, নৃত্য সবকিছুর সংমিশ্রণে জনপ্রিয় চলচ্চিত্রের নতুন ধারা গড়ে ওঠে। তোমরা চাইলে সিনেমার নামগুলো মনে না থাকলে অ্যাভয়েড করতে পারো। একই সময় বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম ও মারাঠি চলচ্চিত্রেও নবজাগরণ দেখা যায়। তপন সিংহ, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন ও সেনের উত্তরসূরিরা সমাজে বাস্তবতা, সাহিত্য, চিত্র ও সংবেদনশীল গল্প ধরা বজায় রাখেন। আজকের দিনে তোমরা জাস্ট উপসংহার হিসাবে লিখবে, ঠিক আছে? উপসংহার। আজকের দিনে ভারতীয় চলচ্চিত্র বিশ্বের অন্যতম ফিল্ম ইন্ডাস্ট্রি, যেখানে বছর 2000-এরও বেশি চলচ্চিত্র নির্মিত হয়। অর্থাৎ শুধু বলিউড নয়, বলিউড, টলিউড, মলিউড আরও যে সমস্ত আছে, ঠিক আছে, অর্থাৎ মালায়ালাম, তেলেগু আমাদের দেশের মধ্যে যত আছে, ঠিক আছে, এটি কোটি কোটি মানুষের জীবিকার উৎস ও ভারতের সাংস্কৃতিক পরিচয়ের প্রধান। সিনেমা এখন কেউ গল্প নয়, এটি ভারতের ঐক্য, বৈচিত্র্য ও মানবিকতার প্রতীক। প্রযুক্তি ও বিশ্বায়নের যুগে ভারতীয় চলচ্চিত্র যেমন নতুন রূপ নিয়েছে, তেমনই তার শিকড় এখন আরও গভীরভাবে গচ্ছিত ভারতের সমাজের হৃদয়, ঠিক আছে। কিন্তু এখন যে হিসাবে বলিউডের সিনেমাগুলো হচ্ছে, ঠিক আছে, মানে বেশ কিছু সিনেমা যেগুলো প্রোপাগান্ডামূলক হচ্ছে, সেগুলো যদি এইভাবেই চলতে থাকে, মানে এমনি বলিউডের দুর্দশা এখন চলছে। এখন যদি কারো সিনেমা দেখতে হয়, তোমরা মালায়ালাম ইন্ডাস্ট্রির সিনেমা দেখো, সেখানে তোমরা নতুন কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে, ঠিক আছে। আর বলিউড দেখলে আর কিছু নতুন এখন থেকে পাওয়ার কিছু নেই, ঠিক আছে। এখানে জাস্ট টাকা পাওয়ার জন্য যাতা সিনেমা হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, যেটা তোমাদের এবছরের পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল। এছাড়াও বলে রাখি, যারা তোমরা এই পিডিএফটা পেতে যাচ্ছ এবং আরও কমপ্লিট তোমরা DSCC-12-এর নোটস পারচেজ করতে যাচ্ছ, আমাদের দেওয়া যে কোনো একটি নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। প্রাইস যদি বলে রাখি, তোমরা যদি কেউ ইবুক পারচেজ করতে চাও, এটার প্রাইস আছে 249, আর কেউ যদি হার্ড কপি পারচেজ করতে চাও, সেটা তোমার বাড়িতে ডেলিভার হয়ে যাবে, হোম ডেলিভার, সেটা তোমার 300 পড়বে, 300 পড়বে। আর কেউ যদি আজকে থেকে শুরু করে তোমাদের 30শে অক্টোবরের মধ্যে সফট কপি পারচেজ করতে চাও, তার জন্য কি হবে, এটা 219 পড়বে, ঠিক আছে। অর্থাৎ 249টা অফার প্রাইস কত, 219। বোঝা গেল? তো এই ছিল মোটামুটি তোমাদের কমপ্লিট সাজেশনস আজকের। তো DSCC-12 পেপারে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 100% আসবে বলে আমি মনে করছি, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটা করো, ঠিক আছে। তো
আশা করছি সমস্ত কিছু বোঝা গিয়েছে। যদি কিছু সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও। এছাড়াও অন্যান্য কিছু কোয়ারিজ থাকলে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের দেওয়া যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড অবশ্যই তোমাদের জন্য সেপারেটভাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো নিচে দেওয়া লিঙ্ক থেকে। থ্যাংক ইউ।